নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি শিকারের গল্প, নীলনদের দেশের ষষ্ঠ অধ্যায়, মরু প্রান্তরে পথ হারা, সংকটে প্রাণ রক্ষা। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। মনটা দমিয়া গেল। ভাবিলাম জিরাফ শিকার আর ঘটিয়া উঠিল না। এখানে অনেক দিন কাটাইলাম, কাজেই আবার অন্যদিকে চলিলাম। আমাদের দলের মধ্যে কেহ কেহ আমার সঙ্গী হইলেন, কেহ বা হইলেন না। গাড়িগুলি পেছনে পেছনে আসিতেছে, আমরা আগে আগে ঘোড়ায় চড়িয়া চলিয়াছিলাম। এ পথটা একেবারেই ভালো ছিল না। একটা বড় পাহাড়ের ভিতর দিয়া যাইতে হইতেছিল। পথ শিলাকীর্ণ, আর এত জংলা যে কুল দিয়া জঙ্গল কাটিয়া পথ পরিষ্কার করিয়া তবে অগ্রসর হইতেছিলাম। আর এত ঠান্ডা কনকনে হাওয়া বইতেছিল যে আমি দুইটা গরম কোট গায়ে দিয়াও শীত নিবারণ করিতে পারিতেছিলাম না। পথে একবার কিছু খাইয়া লইয়া আবার পথ চলিতে আরম্ভ করিয়াছিলাম। ভাবিয়াছিলাম এই পথে হয়তো জিরাফ পাইব, কিন্তু পাইলাম না। পাহাড়ের অনেকটা উপরে উঠিয়া যখন একটা অধিত্যকা প্রদেশে আসিলাম, তখন শরীরে যেন আবার নববল ফিরিয়া পাইলাম। চারিদিক ঘিরিয়া পাহাড়ের সারি, কাজেই তেমন তীক্ষ্ণ হাওয়া আসিয়া পীড়ন করিতে পারে নাই। এইখানে একটি অধিত্যকা তৃণাচ্ছাদিত ভূমিতে একবার হরিণ চড়িতে দেখিলাম। সৌভাগ্যের বিষয়, আমরা 3টি হরিণ মারিতে পারিয়াছি। কাফরিরা অনেক দিন পর এইরূপ শিকার পাইয়া হরিণ 3টিকে সঙ্গে করিয়া লইয়া চলিল। অদ্ভুত মানুষ এই কাফরিরা। কখন যে ইহাদের আনন্দ হয়, কখন কিসে যে ক্রোধ হয়, তাহা বুঝিয়া ওঠা কঠিন। ইহাদের লোভ বড় কম। একবার একটা বুশম্যান কাফরি 2 বৎসর কাজ করিবার পর আমার নিকট হইতে মাত্র 2খানি লৌহ নির্মিত লাঙলের ফাল পাইয়াই পরম সন্তুষ্ট হইয়াছিল। এই অধিত্যকা পার হইবার পর পড়িলাম এক বিস্তৃত প্রান্তরের মধ্যে। সেখানে 3টা জিরাফ, 3টা সাদা গন্ডার ও একটি কৃষ্ণসার মৃগ দেখিলাম। এই যাত্রাটা বেশ ভালোই বলিতে হইবে। শিকারের বিস্তারিত ইতিহাসের কোনো প্রয়োজন নাই। আমি একটা সাদা গন্ডার ও একটা কৃষ্ণসার মৃগ মারিতে পারিয়াছি। এইবার আমরা আবার একটা জিরাফ দেখিতে পাইলাম। দেখিয়া স্থির করিলাম যে আমরা 3 দিক হইতে ইহাদের আক্রমণ করিব। এই পরামর্শ বেশ ভালোই হইয়াছিল। মিস্টার শোয়ার্টস একটি, মিস্টার প্লেনবয় একটি এবং আমি একটি, এইভাবে 3টি জিরাফ শিকার করিয়াছিলাম। এখন আর দুঃখ করিবার কিছু রহিল না। আমরা উত্তর দিকে চলিলাম, কিন্তু জল পাইতেছিলাম না। আমাদের পথপ্রদর্শক মাসার জাতীয় লোকগুলিও জলের খোঁজ দিতে পারিতেছিল না। এমন রুক্ষ, এমন শুষ্ক দেশ আর কোথাও দেখি নাই। আমরা দলে 20 জন লোক ছিলাম। কাল কাফরিরা 10টা খুব ভালো উট পাখির ডিম আনিয়াছিল। এই ডিম, গন্ডারের মাংস ইত্যাদি দিয়া একটি ছায়া শীতল জায়গায় আসিয়া খাবার প্রস্তুত করিয়া লইলাম। এই স্থানের অতি কাছাকাছি একটি কাদা জলের প্রস্রবণ দেখা গিয়াছিল। এই অনুর্বর মরুভূমির দেশে মাসারেরা কেমন করিয়া বাঁচিয়া থাকে, তাহা আশ্চর্যের বিষয়। কোথায় বা শস্যক্ষেত্র, কোথায় বা গাছপালা। আমরা 2টি পাহাড়ের আড়ালে, 2একটা বন্য গাছের আড়ালে কর্দমাক্ত জলের প্রস্রবণটির কাছে বসিয়া কোনো প্রকারে খাওয়াটা সারিয়া লইয়া অতি দ্রুত সুজলা সুফলা অঞ্চলের দিকে যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িলাম। এখন অতি তাড়াতাড়ি চলিতে লাগিলাম। এইভাবে ক্রমাগত 3 দিন চলিবার পর অবশেষে একটি অতি সুন্দর সুজলা ও সুফলা দেশে আসিয়া পৌঁছিলাম। একটি নদীর পাড়ে তাঁবু ফেলিলাম। এদেশের সর্দারের নাম হইতেছে মোসলি কাৎসি। আমরা আমাদের এখানে আসিবার বিষয় এবং তাহারই গ্রামের কাছে যে বাস করিব এবং শিকার করিব, সে সংবাদ এই স্থানটি নির্বাচন করিয়াই সর্দারকে জানাইয়াছিলাম। কিন্তু ফল ভালো হইল না। মোসলি কাৎসিকে পূর্বে কেহ সংবাদ দিয়াছিল যে আমরা গুপ্তচর। আমাদের পেছনে পেছনে এক মস্ত বড় সৈন্যবাহিনী আসিতেছে। এই জন্য সর্দার আর আমাদিগকে অগ্রসর হইতে দিল না। এইখানেই আটক করিল। এ অঞ্চলের কাফরিরা রক্তলোলুপ কাফরি বলিয়া পরিচিত।
দক্ষিণ আফ্রিকার বুয়ার ও ইংরেজ ঔপনিবেশিকরা ইহাদের নাম দিয়েছে ব্লাড কাপ্রিস বা ন্যাংটা কাপ্রি। ইহারা কাপড় পরে না। এই ন্যাংটা কাপ্রিরা নরখাদক বলিয়া একটা দুর্নামও অনেকের মুখে শুনিয়াছি। ইহাদের আকৃতি প্রকৃতিও অতি বিভৎস প্রকারের। মসলিকাচ্ছির সন্দেহের আরো কারণ ঘটিল। এ সময় একদল বুয়ার শিকারী লিম্পোপার দিক দিয়া এদিকেই আসিতেছিল। তাহারাও মসলিকাচ্ছির দেশে শিকার করিবার জন্য পূর্বে কোনো অনুমতি লয় নাই। এই সংবাদ জানিয়া তাহার দৃঢ় প্রতীতি হইল যে যখন দুই দিক দিয়া শ্বেতাঙ্গেরা তাহাদের দেশে আসিতেছে, তখন ইহাদের উদ্দেশ্য একেবারেই ভালো নয়। আমরা সংবাদ পাইলাম যে আমাদিগকে গুপ্তচর মনে করিয়া সর্দার আমাদিগকে উপযুক্ত দণ্ড দিবার ব্যবস্থা করিতেছে। আমরা কিন্তু এখানে আটকা পড়িয়া দুঃখিত হইনি। নদীর জল বেশ নির্মল। কুমির থাকিলেও আমরা প্রতিদিন সন্ধ্যার সময় বেশ ভালো করিয়া সাঁতরাইয়া স্নান করিতাম। জলহস্তির দলও ছিল অসংখ্য। ক্ষুদিত জলহস্তির মুখের হাঁ কি বৃহৎ ও ভীষণ, সে যেন এক বিরাট খবর। একদিন স্নান করিতেছি, এমন সময় আমাদের তাঁবুর দিক হইতে গুলির শব্দ শুনলাম। সঙ্গে সঙ্গেই কুকুরের ঘেউ ঘেউ রব শোনা গেল। ব্যাপারটা কি হইল জানিতে একটু উৎসুক হইলাম। এমন সময় পলকের মধ্যে একটা গন্ডারকে খুব বেগে ছুটিয়া আসিতে দেখিলাম। 6 জন কাফরি বন্দুক হাতে করিয়া গন্ডারটার পেছনে ছুটিয়া আসিতেছে। কাঁধে গুলির পর গুলি লাগায় গন্ডারটা প্রাণ হারাইল। 1 নভেম্বর রবিবার। আজ আমার ডায়েরি লিখিত হইল ভিনিগারের সহিত বারুদ মিশাইয়া। না ছিল দোয়াত, না ছিল কালি। নিরপরাধী শুধু শিকার করিবার জন্যই আমরা আসিয়াছি, এই সংবাদ বলিয়া মসলিকাচ্ছির নিকট যে লোক পাঠাইয়াছিলাম, সে লোক আজও ফিরিয়া আসিল না। কাজেই আমরা এখানে ঠিক বন্দী হইয়াই রহিলাম। কি আর করি, আমাদের দলের 20 জন লোককে এই রক্তপিপাসু কাপ্রিরা অতি সহজেই পিষিয়া মারিয়া ফেলিতে পারে। আমাদের তাঁবুটা একটু সরাইয়া দূরে একটা পাহাড়ের নিচে লইয়া গেলাম। চারিদিকে বড় বড় গাছ ও পাহাড়টি থাকায় স্থানটি বেশ শীতল ছিল। এ সময় আমরা প্রত্যহই শিকার করিতাম। কোনোদিন হরিণ, কোনোদিন গন্ডার, কোনোদিন মহিষ, কোনোদিন পাখি। কাজে খাদ্য আমাদের বেশ ভালোই জুটিতেছিল। সর্দারের কাছে 2 বার লোক পাঠাইয়া যখন কোনো সংবাদ পাইলাম না, তখন 3য়বারও লোক পাঠাইলাম। এইবার তাহাদের সঙ্গে মিস্টার কলিন্স গিয়াছিলেন। 7-8 দিন পরে মিস্টার কলিন্স ফিরিয়া আসিলেন। সংবাদ ভালো। মসলিকাচ্ছি তাহার প্রতি খুব ভালো ব্যবহার করিয়াছে এবং আমাদিগকে তাহার দেশে শিকার করিতে অনুমতি দিয়াছে। সে নিজে এখন কুইলেমেনের দিকে যাইবে। মসলিকাচ্ছির এই সদয় ব্যবহারে আমাদের খুব উপকার হইল। তাহার কথানুসারে তাহার এলাকায় এই গ্রামের সর্দার আমাদিকে সর্বপ্রকার সুখ সুবিধার দিকে লক্ষ্য করিতেছিল। মিস্টার কলিন্সকে অর্থাৎ আমাদের দলকে সন্তুষ্ট করিবার জন্য সর্দার খাদ্য, পানীয়, লোকজন, এমনকি ঘোড়া পর্যন্ত সংগ্রহ করিয়া দিতেছিল। এখানকার দেশগুলির নামের বৈচিত্র্য আছে। সর্দারের নাম অনুসারে দেশের নাম হয়। যেমন পান্ডা রাজার দেশের নাম পান্ডা, তেমনি মসলিকাচ্ছির এলাকার নাম মসলিকাচ্ছির রাজ্য। আমাকে একজন কাফরি কহিল যে গায়া নদীর উত্তর দিকে অনেক হাতি শিকার পাওয়া যায়, কিন্তু ওই অঞ্চলের হাতিগুলি অত্যন্ত দুর্দান্ত। আমরা যেখানে তাঁবু ফেলিয়াছিলাম সেই জায়গাটির নাম ইনান্দা। এইভাবে কয়েকটা দিন কাটিয়া গেল। তেমন কোনো বড় শিকারের দিকে মন দিতে পারিনি। কয়েকদিন পর মিস্টার কলিন্স, মিস্টার জন প্রভৃতি আমার সঙ্গী শিকারীরা চলিয়া গেলেন। আমি এখানে একা রইলাম। একদিন একা বেড়াইতে বেড়াইতে অনেক দূর চলিয়া গেলাম। হাতে তেমন কাজ ছিল না, তাঁবুতে মাংস ছিল না, অথচ কুকুরগুলিকে খাওয়ানো চাই। এজন্য বাহির হইয়াছিলাম, যদি 2-1টি শিকার মিলিয়া যায়। কিন্তু কোথাও সামান্য একটা শিকারও আজ পাইলাম না। আমি দক্ষিণ আফ্রিকার বহু স্থানে বেড়াইয়াছি। সেই ডেলাগোয়া প্রণালী হইতে সমুদয় ফ্রি স্টেট দিয়া ট্রান্সভাল সাধারণতন্ত্র রাজ্যও বেড়াইয়াছি, কিন্তু নেটালের ন্যায় কোনো দেশই নয়। নেটালকে দক্ষিণ আফ্রিকার উদ্যান বলিলে অত্যুক্তি হয় না। নেটালের পরে মেরিকোর কথা বলা যায়।
সে দেশটিও বেশ সুন্দর। এ বিষয়ে পূর্বেও উল্লেখ করিয়াছি। আমি যে কয়দিন এখানে একা ছিলাম সে কয়দিন সময় কাটাইবার জন্য শুধু বেবুন শিকার করিয়াছি। এখানকার পাহাড়ে ও জঙ্গলে অসংখ্য বেবুন বাস করে, ইহাদের শিকার করা সহজ। আর একদিন ঘোড়ায় চড়িয়া নদীর ধারে ধারে শিকার খুঁজিতে বাহির হইয়াছে। এমন সময় পার্বত্য অধিত্যকায় একটা প্যান্থার দেখিলাম। আমি আমার কুকুরগুলিকে সেদিকে ধাওয়া করিয়া দিলাম। কুকুরগুলি যখন প্যান্থারের কাছ হইতে প্রায় 150 শতগজ দূরে, এমন সময় প্যান্থারটা এমন ভীষণ ভাবে আসিয়া তাহাদিগকে আক্রমণ করিল যে কুকুরেরা প্রাণ ভয় চারিদিকে ছুটিয়া পালাইল। আমার কাপড়ি অনুচর ও আমি অবশেষে এই প্যান্থারটাকে শিকার করিতে পারিয়াছি। এখানকার হোটেনটোটেরা অদ্ভুত ধরনের লোক। তাহারা যেমন সাহসী যোদ্ধা তেমনি একটু খেয়ালি রকমের লোক। ইহারা দুর্দান্তও বটে। একদিন নদীর পার হইয়া অনেক দূর যাইয়া একটা হোটেনটোটদের গ্রামের প্রবেশ পথে খুব বড় গাছের সঙ্গে প্রায় 12 ফিট লম্বা একটা কুমিরকে দড়ি দিয়া বাঁধা অবস্থায় ঝুলানো দেখতে পাইলাম। সেখানে অনেক হোটেনটাট পুরুষ ও স্ত্রীলোক ছিল। গ্রামটি নদীর পার হইতে প্রায় 8 মাইলের উপর হইবে। এতখানি দূরে কেমন করিয়া কুমির আসে? গ্রামের একজন মাতব্বর গোছের লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম, সেদিন একটা বুনো হাতি গ্রামের মধ্যে দিয়া গিয়াছিল। বোধহয় সেই হাতিটাই কুমিরটিকে ধরিয়া আনিয়াছে। আমার কাছে কথাটা কেমন লাগিল, তবে একেবারে অবিশ্বাস করিবারও কারণ নাই। কেননা হাতির নদীর জলে স্নান করিতে যাওয়া অসম্ভব নয়। কুমিরটা তখনও বাঁচিয়াছে। শিকারী জীবনে প্রতি মুহূর্তে আপনার জীবনকে হাতের তেলোতে করিয়া চলিতে হয়। আমার তাঁবুর প্রায় 2 মাইল দূরে একটা ছোটখাটো জঙ্গল আছে। প্রদেশের লোকেরা উহাকে ইন্তুমিনের ঝোপ বলে। একদিন একা পায়ে হাঁটিয়া সেই দিকে গিয়াছিলাম। আমি ভাবিতে পারি নাই সেখানে বন্য হস্তি থাকিবার কোনো সম্ভাবনা আছে। আপনার মনে এদিক ওদিক চাহিয়া চলিয়াছি। এমন সময় দুর্দান্ত বন্য হস্তি কোথা হইতে বাহির হইয়া আসিয়া আমাকে তাড়া করিল। আমি তাড়াতাড়ি পাহাড়ের দিকে ছুটিতে লাগিলাম। আগের দিন রাত্রিতে এক পশলা বৃষ্টি হইয়াছিল। তারপর গাছের সব পাতা পড়িয়া জায়গাটি খুব পিছল হইয়াছিল। আমার জুতোয় আবার গোড়ালি ছিল না। এখানে আমার শিকার করা হরিণের চামড়া দিয়া আমি এই জুতা তৈয়ারি করিয়াছিলাম। জলে ভিজিয়া কাদা মাখা হইয়া জুতোটা বেজায় ভারী হইয়াছিল। কাজে আমার অবস্থা অতি বড় ভয়াবহ হইয়াছিল। একবার 2 পা নামিতেছি, আবার 2 পা উঠিতেছি। ভয়ে ও উপরে উঠিবার পক্ষে এইরূপ বাধা পাইয়া আমি যে কি করিব ভাবিয়া ঠিক করিতে পারিতেছিলাম। কোনো প্রকারে একটু উপরে উঠিয়া একটু ভালো জায়গা পাইলাম। সেখানে শাখায় প্রশাখায় বিস্তৃত কয়েকটি বড় বড় গাছ ছিল। আমি তাহার একটি অতি উচ্চ শাখার উপর উঠিয়া চুপ করিয়া লুকাইয়া রহিলাম। হাতিটা ভয়ানক গর্জন করিতে করিতে আমাকে লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছিল। কিন্তু যদি দৈব আমার অনুকূল না হইত, তাহা হইলে ওই দুর্দান্ত হাতিটা আমাকে মাটির উপর আছড়াইয়া ফেলিয়া হাড়গোড় চূর্ণ করিয়া দিত। আমি পরের দিন এখান হইতে তাঁবু তুলিয়া লইয়া 8-10 মাইল পথ আসিয়াছি। এমন সময় সম্পূর্ণ আকস্মিক ভাবে মিস্টার সোয়ার্টসের সঙ্গে দেখা হইল। আমি যেদিক হইতে ফিরিয়া যাইতেছিলাম তিনি সেই দিকেই যাইতেছিলেন। তাহার কাছে শুনিলাম যে মসলিকাৎসির নিকট সে শিকারের অনুমতি চাহিয়াছে। তাহাতে সর্দার বলিয়া পাঠাইয়াছে, যদি সে গুটি কয়েক বন্দুক, কিছু বারুদ এবং গোলা পায়, তাহা হইলে তাহাকে শিকার করিবার অনুমতি দিবে। মিস্টার সোয়ার্টস তাহাতেই সম্মত হইয়া এইখানে শিকার করিবেন বলিয়া স্থির করিয়াছেন। আমি তাহাকে নিরস্ত করিতে চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। কাজেই আমি আমার গন্তব্য পথে অগ্রসর হইলাম। আফ্রিকার অজানা অন্ধকার দেশে সে দেশীয় পথ প্রদর্শক সঙ্গে না থাকিলে পদে পদে বিপদ ঘটে। অনেক সময় সঙ্গে থাকিলেও যে বিপদের হাত এড়াইয়া চলা যায় তাহা নয়। আমার সঙ্গে 2 জন কাপ্তি পথ প্রদর্শক ছিল। যখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে, সূর্যাস্তের বড় বেশি বাকি নাই, এমন সময় কোথা হইতে মেঘ আসিয়া সারা আকাশ ছাইয়া ফেলিল। দেখিতে দেখিতে ভীষণ বেগে বাতাস বহিতে লাগিল।
ঝরঝর ঝমঝম শব্দে বৃষ্টি পড়িতে লাগিল। সঙ্গে সঙ্গে আবার শিলাবৃষ্টি। বিস্তৃত প্রান্ত যেন সমুদ্র। শুধু একদিকে একটি ছোট পাহাড় ছিল। সেই পাহাড়টিও আমাদের নিকট হইতে প্রায় 2 মাইল দূর হইবে। কোন পথ ধরিয়া যে আমরা চলিতেছিলাম সেদিকে কোনো লক্ষ্য করি না। আমার কাপ্রি সঙ্গীদের উপরই সব নির্ভর করিতেছিলাম। গাড়িগুলি বা গেল কোথায়? আমি একবার বলিলাম যে চলো পেছনে যাইয়া গাড়িগুলি ধরি, কিন্তু কোথায় কোন পথে আমার সঙ্গে গোষ্ঠপট কয়েকখানি চলিয়াছে তাহা তো জানি না। বৃষ্টির বিরাম নাই, শিলাবৃষ্টিও বৃষ্টির ধারার ন্যায় পড়িতেছে। পাহাড়টিকে লক্ষ্য করিয়া প্রাণ বাঁচাইবার জন্য প্রাণপণে দৌড়াইতে দৌড়াইতে অশেষ ক্লেশ সহ্য করিয়া পাহাড়ের কাছে যাইয়া পৌঁছিলাম। সেখানে পাহাড়ের নিচে একখানি চালা দেখিতে পাইয়া তাহার নিচে আশ্রয় গ্রহণ করিলাম। পোশাকগুলি জলে ভিজিয়া 10 মণ ভারী হইয়াছে। বন্দুকটির গা বাইয়াও জল ঝরিতেছে। সৌভাগ্যের বিষয় বলিতে হইবে যে সেখানে কতগুলি শুকনো গোবর এবং জ্বালানি কাঠ ছিল। অনেক কষ্টে কোনো প্রকারে আগুন জ্বালাইয়া রাত্রিটা কাটাইলাম। সকালবেলায়ও মেঘ কাটে নাই, সূর্যের মুখ দেখিতে পাইতেছিলাম না। কুয়াশার মতো কেমন একটা আবছায়া চারিদিকে ঢাকিয়া ফেলিয়াছিল। আমরা পাহাড়ের ওপর উঠিয়া সেই পাহাড়ের সব উঁচু চূড়ার ওপর যাইয়া সকলের চেয়ে 3টি উঁচু গাছের ওপর 3 জন চড়িয়া এ কোন দেশে কোথায় আসিলাম তাহা লক্ষ্য করিতেছিলাম। আমার কাপ্রি সঙ্গীরা দিক নির্ণয় করিতে পারিতেছিলেন না। সে পশ্চিম দিক দেখাইয়া বলিল ওইটা পূর্ব দিক। মোট কথা সে একেবারে দিশেহারা হইয়া পড়িয়াছিল। আকাশ এমন গভীর মেঘাবৃত যে সূর্যের সামান্য আভাও তাহার ভিতর হইতে প্রকাশ পাইতেছিল না। আমরা গাছের উপর হইতে যাহা দেখিলাম তাহা বড়ই নিরাশাজনক। কি ভীষণ প্রান্ত, কেবল ঝোপ জঙ্গল, আর সে দিগন্ত প্রসারী মাঠ কোথায় কোন অন্তের কোলে যাইয়া মিশিয়াছে, কে জানে কোথায় তাহার শেষ। পাহাড় হইতে নামিয়া আসিয়া ভাবিলাম কোনো দিকে কোনো পথে যাই, আর এই ঝোপের ভিতর দিয়া চলাও বড় কঠিন। সঙ্গে সামান্য যে মাংস ছিল তাহাই কোনো প্রকারে আগুনে ঝলসাইয়া খাইয়া ক্ষুধা দূর করিলাম। দুপুরবেলা পাহাড়ের গায়ে একটা গাছের নিচে শুইয়া বিশ্রাম করিতে লাগিলাম, কিন্তু তাহাকে ঠিক বিশ্রাম বলা চলে না। মনের মধ্যে নানা ভয় ও দুশ্চিন্তা আসিতেছিল। পূর্বে শুনিয়াছিলাম যে অনেক শ্বেতাঙ্গ আফ্রিকার এইরূপ প্রান্তরে পড়িয়া পথ হারা হইয়া জলের অভাবে প্রাণ হারাইয়াছে। এসব অঞ্চলে জনপ্রাণীর অস্তিত্ব কোথাও দেখিতে পাওয়া যায় না। এইভাবে 3 দিন কাটিয়া গেল। পরের এই 3 দিন আমরা 3 জন সম্পূর্ণ অনাহারে কাটাইয়াছি। জলের অভাব হয় নাই, বৃষ্টির দরুন সর্বত্রই জল জমিয়াছিল। এক প্রকার জল প্রাণ করিয়াই বাঁচিয়াছিলাম। কাপ্রিরা তো কাঁদিতেই ছিল। তাহারা কোনো দিকে কোনো পথ চাইবে কিছুতেই ঠিক করিতে পারিতেছিল না। জনমানবহীন এই ভীষণ প্রান্ত, ক্রোশের পর ক্রোশ বিস্তৃত, কোথায় ইহার শেষ? কোন দিক লক্ষ্য করিয়া চলিলে মানবের বসতিপূর্ণ স্থানে যাইয়া পৌঁছিতে পারিব তাহা কেমন করিয়া বলিব? আমি অসীম ধৈর্য সহকারে এই বিপদকে বরণ করিয়া লইয়াছিলাম। কাপ্রিদের সামান্য একটি রূঢ় কথাও বলি নাই। তাহারা প্রথমটায় ভরসা দিয়াছিল যে নিশ্চয়ই পথের সন্ধান বলিয়া দিতে পারিব, কিন্তু কোথায় পথ? শেষটায় নিরাশ হইয়া কাঁদিতেছিল। আমি দেখিলাম এইরূপ ভাবে চুপ করিয়া অনাহারে মরা অপেক্ষা প্রান্তর বহিয়া কোনো একটা দিকে লক্ষ্য করিয়া চলাই ভালো। এইরূপ ভাবিয়া কাপ্রি অনুচরদিগকে মিষ্ট কথায় উৎসাহিত করিয়া আমরা পূর্ব দিক লক্ষ্য করিয়া চলিতে লাগিলাম। এখন মেঘ কাটিয়া গিয়াছিল। প্রায় 5-6 মাইল লক্ষ্যহীন ভাবে চলিয়া একটা দুপিয়ে পথ পাইলাম। এই পথ পাইয়া ভরসা হইল যে এইবার লোকালয় সন্ধান মিলিবে। আমরা পথ ধরিয়া চলিতে লাগিলাম। এইভাবে আরো কিছু দূর অগ্রসর হইবার পর একজন কাপ্রির পায়ের দাগ দেখিলাম। এই পথে সে যদি পৃথিবীর শেষ সীমাও হয় তবু যাইব, এইরূপ সংকল্প করিয়া প্রায় 2 ঘন্টা পথ চলিয়া সন্ধ্যার একটু পূর্বে একটা কাপ্রি গ্রামে আসিলাম। এই গ্রামটি একেবারে পরিত্যক্ত।
একজন লোকও এই বিজনপুরীতে সন্ধ্যা প্রদীপটি জ্বালিবার জন্য বসিয়া নাই। গ্রাম ছাড়িয়া আবার প্রান্তরে আসিয়া পড়িলাম। এইবার অনেক জায়গায় গাছের ডাল ও পাতা ঢাকা অনেক খাদ দেখিতে পাইলাম। বোধ হয় এই পথে শিকারীরা যাতায়াত করিয়াছে, তাই সব হাত পাতা রহিয়াছে। আমি খানিকটা দূর অগ্রসর হইয়া দূরে কালো জানোয়ারের মতো একটা কিছু দেখিতে পাইয়া আমার সঙ্গীদের বলিলাম যে, ওই দেখো, দূরে একটা গরু দেখা যাইতেছে। তখন তাহারা আনন্দে যেরূপভাবে চিৎকার করিয়া উঠিয়াছিল, তাহা জীবনে কখনো ভুলিব না। তাহারা দূরের ওই কালো কালো চিহ্ন দেখিয়া ওই চিহ্নগুলিকে ছাগল বলিয়া মনে করিয়াছিল। যখন কাছে আসিলাম তখন দেখিলাম ওইগুলি শুধু ঝোপ জঙ্গল, পোড়াইয়া ফেলার জন্য দূর হইতে কালো জানোয়ারের মতো দেখাইতেছিল। আবার চলিতে লাগিলাম। প্রায় 1 মাইল পথ চলিয়াছি। এমন সময় সঙ্গের একজন কাফি চিৎকার করিয়া বলিয়া উঠিল, হাই দেখুন, একটা কুকুর দেখা যাইতেছে। কিছুই না, ও তার কল্পনা মাত্র। আমরা সেই পদচিহ্ন অনুসরণ করিয়াই চলিতেছিলাম। এইবার মাতাকিট আমার একজন অনুচরের নাম। সে বলিয়া উঠিল, ওই শুনুন, মানুষের কথা শোনা যাইতেছে। এইবার তাহার অনুমান মিথ্যা নয়। আমরা আধ মাইল হাঁটিয়াই আবার একটি কাপ্তি পল্লী পাইলাম। পল্লীতে প্রবেশ করিয়াই একখানি ছোট কুঁয়ের কাছে একটি কাপ্তি ছেলেকে দেখিলাম। দেখিয়া কি যে আনন্দ হইল তাহার বলিবার নয়। এই গ্রামের কাফরিরা আমাদের বেশ প্রসন্নভাবেই গ্রহণ করিল। তাহারা আমাদের থাকিবার জন্য ওই গ্রামের প্রান্তে একটি ঘর ছাড়িয়া দিল, আমাদের শুইবার জন্য বিচালি বিছাইয়া দিল, আর তাহাদের গৃহসঞ্চিত কিছু শাক সবজি সিদ্ধ করিয়া আনিয়া খাইতে দিল। রাত্রিতে এইরূপ অতিথেয়তায় পরিতুষ্ট হইয়া বাহিরে আসিয়া গাছের তলায় বসিলাম। ঠিক 66 ঘন্টা পরে এই খাদ্য মিলিয়াছিল। এই অঞ্চলের কাফিরা আমার আগে কোনো শ্বেতাঙ্গ দেখে নাই, কাজেই তাহাদের কাছে আমার আকৃতি ও প্রকৃতি বিস্ময়ের উদ্বেগ করিয়াছিল। তাহারা সকলে আসিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইল। আমার দাড়ি দেখিয়া তাহারা আশ্চর্য হইয়া গেল। তাহাদের মনে হইল না যে উহা আপনা হইতেই জন্মিয়াছে। কেহ কেহ তো আসিয়া দাড়ি ধরিয়া টানিতে লাগিল। তারপর তাহাদের বিশ্বাস হইল উহা স্বাভাবিক। বোধহয় আমার আগে তাহারা আর কোনো দাড়িওয়ালা মানুষ দেখে নাই। রাত্রিতে নিশ্চিন্ত মনে নিদ্রা গেলাম। পরের দিন ওই গ্রামেরই একজন লোককে পথপ্রদর্শক রূপের সঙ্গে লইয়া প্রায় 4 মাইল দূরে আমাদের গাড়ি ও লোকজনের সাক্ষাৎ পাইলাম। আমার বিশ্বস্ত অনুচর ইস্পুগান আমাকে অনেক মন্দ বলিল এবং আমাকে শাসাইয়া বলিল আর কোনোদিন সে আমাকে একা ছাড়িয়া দিবে না। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।